Swayam Prabha. Digital India. Educated India. নমস্কার, আমি ডক্টর শুভ্রদীপ্ত সরকার। আইনের উপর যে আমি লেকচার সিরিজ করছি, এটা আমি দ্বিতীয় ইউনিটে বলতে চলেছি। এই ইউনিটটি হলো সাধারণ আত্মপক্ষ সমর্থন, পরোক্ষ বা দূরবর্তী ক্ষতি এবং প্রতিকার নিয়ে, মানে জেনারেল ডিফেন্সেস, রিমোটনেস অফ ড্যামেজেস অ্যান্ড রেমেডিস এর উপরে আলোচনা করব। তো কিছু আমরা সাধারণ যে ব্যতিক্রমমূলক জিনিসগুলো, সেগুলো আমরা দেখব এখানে, যেটাকে আমরা জেনারেল এক্সেপশনস বলে থাকি। তো এখানে কি হয় কি, সবসময় আইনি বিধান সমভাবে প্রযোজ্য হয় না, কিছু ব্যতিক্রম থাকে। মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অন্যায় কাজ করেও দোষী হতে হয় না, বা ব্যতিক্রম গুলো বিবাদীর আত্মপক্ষ সমর্থনে সহায়ক হয়। কিছু ব্যতিক্রম সব ধরনের টটেই প্রযোজ্য থাকে। আবার কিছু হয় কি, প্রত্যেক টটের জন্য আলাদা আলাদা ব্যতিক্রম হতে পারে। যেমন মানহানির ক্ষেত্রে যে মানহানিকর উক্তি যদি সত্য হয়, তবে বিবাদী দায়িত্বমুক্ত হতে পারবে। এখানে কতগুলো সাধারণ ব্যতিক্রম আছে, সেগুলো আমরা দেখব যে এই ব্যতিক্রমগুলো কি আছে। তো এখানে সবার সামনে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা লিস্ট আছে। এই লিস্টের সমস্ত কিছু, এই স্বেচ্ছায় ঝুঁকি গ্রহণ, অনিবার্য দুর্ঘটনা, ভ্রান্তি, রাষ্ট্রীয় কার্যকলাপ, এগুলো সমস্ত আমি এখানে দিয়ে রেখেছি। এইগুলো আমরা একে একে এখানে আমরা ব্যাখ্যা করব। তো প্রথমে আসি হচ্ছে স্বেচ্ছায় ঝুঁকি গ্রহণ, ভলেন্টারি নন ফিট ইনজুরিয়া। কাউকে ক্ষতির ঝুঁকি সম্পর্কে জানিয়ে যদি তার সম্মতিতে কোনো কাজ করা হয়, তখন সেই ব্যক্তির ক্ষতির জন্য অভিযোগ করতে পারে না। কাউকে যদি বলা হয় যে এই কাজ করতে গিয়ে এই ঝুঁকি হবে, এবং সে যদি ওই কাজে লিপ্ত হয়ে যায়, তখন সে কিন্তু পরে কোনো রকম তার ক্ষতি হলে সে গিয়ে আদালতের কাছ থেকে প্রতিকার চাইতে পারে না। একে এই নীতির মূল কথা হলো যে যে ঝুঁকির জন্য সম্মতি দিয়েছে তার জন্য অভিযোগ করতে পারে না। এর প্রধান একটা শর্ত হলো যে অবগতি, মানে নলেজ। সেই নলেজটা কি, যে এই ঝুঁকির প্রকৃতি, মাত্রা এবং পরিণতি সম্বন্ধে বাদীর জানা থাকতে হবে। মানে আমি যদি একটা ঝুঁকি সম্বন্ধে বাদীকে জানাই, এবং সেইটা ঝুঁকিটা কিন্তু তার কি পরিমাণ ঝুঁকি হতে পারে বা এর মাত্রা কি, সম্পূর্ণভাবে যদি না জানাই, এবং পরবর্তীকালে যদি বাদীর কোনো রকমের ক্ষতি হয়, সেক্ষেত্রে কিন্তু বাদীকে বলা যেতে পারে না যে এ স্বেচ্ছায় ঝুঁকি গ্রহণ করেছিল। আমরা একটা উদাহরণ দিতে পারি, যে স্মিথ বনাম বেকার অ্যান্ড সানসের একটা মামলা ছিল। এখানে কি ছিল, যে স্মিথ ড্রিল মেশিন চালাতেন, তার উপরে এই মাথার উপর দিয়ে ক্রেন পাথরের টানতো, যেটা কিন্তু ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু এখানে যদিও তিনি জানতেন ঝুঁকির কথাটা, কিন্তু তার কাছে কোনো বিকল্প ছিল না, তাই জন্য তাকে ওখানে কাজ করতে বাধ্য হলো। একদিন কি হলো, ওই পাথর পড়ে উনি জখম হন। সেই ক্ষেত্রে যখন তিনি আদালতের কাছে যান, তখন বিবাদী বলে যে ওনাকে তো এই ঝুঁকি সম্বন্ধে, ঝুঁকির ব্যাপারে উনি জানতেন, কিন্তু আদালত বলে যে ঝুঁকি জানা মানেই স্বেচ্ছায় ঝুঁকি গ্রহণ নয়। বিকল্প না থাকায় তখন উনি ওখানে কাজ করতে বাধ্য হয়েছেন, এবং স্মিথকে তখন ক্ষতিপূরণ দেয়। আরেকটা হচ্ছে হল বনাম ব্রুকল্যান্ডস অটো রেসিং ক্লাব। এই মামলায় কি হয়, যে বাদী, সে মোটর কার রেসের দর্শক ছিলেন। তিনি মোটর কার দেখতে গিয়েছিলেন। এমন সময় কি হয়, রেস চলাকালীন দুটো গাড়ির মধ্যে সংঘাত হয়।
আর সংঘাত হওয়ার পর তখন উনি দর্শকদের মধ্যে ছিলেন, একটা গাড়ি দর্শকদের মধ্যে গিয়ে পড়ে এবং এই দর্শকদের মধ্যে গিয়ে পড়ার ফলে বাদী আহত হয়। তাহলে এইখানে যখন উনি আদালতে যায়, তখন আদালত যে খেলাধুলার প্রকৃতিগত ঝুঁকি নীরবে মেনে নিয়েছেন তিনি। তাই জন্য এইখানে এই ধরনের যে অপরাধ হয়েছে সেটা কিন্তু অনুমান করা যেতে পারে। তাই বিবাদী এক্ষেত্রে কিন্তু দায়ী নয়। আর সম্মতি, এবার মূল ব্যাপারটা এসে যায় সম্মতি। এই সম্মতিটা কিভাবে এসছে এবং এই সম্মতির কি বৈশিষ্ট্য আছে? তাই সম্মতি অনেক সময় ব্যক্ত হতে পারে, অব্যক্ত হতে পারে, মানে এক্সপ্রেস হতে পারে অথবা ইমপ্লাইড হতে পারে। ব্যক্ত সম্মতির পরও যদি ইচ্ছাকৃত এবং অসতর্কভাবে ক্ষতি করা হয়, তাহলে দায় থেকে অব্যাহতি মেলা যায় না। যেমন মুষ্টিযুদ্ধ, কোনো একটা বক্সিং এ কেউ অংশগ্রহণ করলো এবং বক্সিং এ যখন অংশগ্রহণ করেছে তখন কিন্তু সে সম্মতি দিয়েছে কি চোট আঘাত লাগতে পারে, কিন্তু যদি নিয়মের বহির্ভূতভাবে তাকে যদি চোট আঘাত লাগে, সেক্ষেত্রে কিন্তু সে ক্ষতিপূরণ চাইতে পারে। আরো একটি উদাহরণ দেওয়া যেতে পারে যে, যেমন একটা ফুটবল ম্যাচ কেউ দেখতে গেছে, সেই ম্যাচে বলের আঘাত লাগতে পারে, কিন্তু কোনো খেলোয়াড় যদি দেখা যায় ইচ্ছাকৃতভাবে বলটা ছুঁড়ে দর্শকদের আঘাত করেছে, সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে না যে এটা সম্মতি ছিল। এবার সম্মতির একটা বৈশিষ্ট্য আছে যে এটা বাস্তব হতে হবে এবং স্বাধীন হতে হবে, মানে রিয়েল অ্যান্ড ফ্রি হতে হবে, মানে নৈতিক বা আইনগত দায়িত্ব পালনের ঝুঁকি গ্রহণ করলে তার স্বেচ্ছায় সম্মতি নয়। যেমন দুর্ঘটনাপতিত একটা শিশুকে রক্ষা করতে গিয়ে কেউ আহত হয়ে গেল, তাহলে তার সম্মতিকে স্বেচ্ছায় ধরা যায় না। ভীতি, প্রতারণামূলক বা জবরদস্তি কারো যদি সম্মতি নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রেও বলা যায় না যে এই সম্মতিটা রিয়েল অ্যান্ড ফ্রি, যেটা বাস্তব এবং স্বাধীন হয়েছে। যখন কেউ সম্মতি দেওয়ার অবস্থায় নেই, তখন তার সম্মতি অনুমান করা যায় না। যেমন একটা মামলার কথা বলা যেতে পারে, লক্ষ্মীরাজন বনাম মালার হসপিটাল লিমিটেড। এক্ষেত্রে কি হয় যে, বাদী তার ব্রেস্টের গাঁট অপারেশনের জন্য যায় এবং তিনি সম্মতি দেন এই অপারেশনটার জন্য, কিন্তু অপারেশনের সময় কি হয়, অপ্রয়োজনীয়ভাবে জরায়ু সরানো হয়। তো এক্ষেত্রে তিনি কিন্তু সম্মতি ব্রেস্টের গাঁট সরানোর জন্য দিয়েছিলেন, জরায়ু অপারেশনের জন্য দেননি। সেই জন্য এই ক্ষেত্রে বলা হয় যে কোর্ট কিন্তু বাদীর এক্ষেত্রে বাদীর সঙ্গে সম্মতি দেয় যে এখানে বিবাদী এইটা ভুল করেছে এবং বাদী ক্ষতিপূরণ পেতে পারে। অসহায় বা নাবালকদের ক্ষেত্রে সম্মতি, যদি কেউ মানসিকভাবে অক্ষম হয় বা নাবালক হয়, তখন অভিভাবকরা সম্মতি দিতে পারে। যেমন একটা শিশুর অপারেশনের সময় যে অভিভাবক সম্মতি দিয়ে থাকে। এবার এর কিছু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা কি? যে সীমাবদ্ধতা হলো যে অবৈধ কাজ যদি হয়, সেক্ষেত্রে কিন্তু সম্মতি দিয়ে বৈধ করা যাবে না। এক্ষেত্রে কিন্তু সম্মতি প্রকৃত এবং গ্রহণযোগ্য নয়। বিবাদীর অবহেলা, যে নেগলিজেন্স অফ দ্য ডিফেন্ডেন্ট, যদি বিবাদীর উপর সতর্ক থাকার দায়িত্ব থাকে এবং সে অবহেলা করে, তবে কিন্তু বিবাদী এটা গ্রহণযোগ্য হতে পারে না। এবার বিধিবদ্ধ আইন লঙ্ঘন কি, কোনো যদি স্ট্যাচুটারি ডিউটি থাকে এবং বাদী কোনো আইনগত দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু ভলেন্টারি নীতির আশ্রয় নিতে পারে না। আরেকটি উদ্ধার কার্য বা রেস্কিউ কেসেস, কেউ যদি নৈতিক বা আইনগত কর্তব্য পালনের উদ্দেশ্যে উদ্ধার কার্যে অংশ নেয় এবং আহত হয়, তাহলে কিন্তু সম্মতিকে স্বেচ্ছায় ঝুঁকি গ্রহণ হিসাবে বিবেচনা করা যায় না।
বিকল্প বিপদ বা অল্টারনেটিভ ডেঞ্জার যেটা বলে, যে বিবাদী কার্যকলাপের ফলে যদি এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে বাদী বাধ্য হয়ে যদি অন্য কাজ করে, সেক্ষেত্রে কিন্তু এটা স্বেচ্ছাপ্রণোদিত সম্মতি বলে গ্রহণ করা হবে না। এরপরে যেটা আসছে যে যেটা আমরা দেখছি যে অনিবার্য দুর্ঘটনা। অনিবার্য দুর্ঘটনা বা ইনএভিটেবল অ্যাক্সিডেন্ট। এটা কি হয় কি যথাযথ সাবধানতা অবলম্বন করেও যেসব দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়, সেগুলো অনিবার্য দুর্ঘটনা। যেমন দুর্ঘটনা নিবারণের জন্য সাবধানতা এবং সতর্কতা আবশ্যক, এবং ইচ্ছাকৃত কাজ বা অবহেলা না থাকলে বিবাদী দায়মুক্ত হতে পারে। যেমন হঠাৎ করে কেউ কোনো একটা যানবাহনের সামনে চলে আসলো, সেক্ষেত্রে কি হয়, এটা অনিবার্য দুর্ঘটনা হয়। এক্ষেত্রে যদি যদি বিবাদী চায়ও, তাহলেও হয়তো সে এখান থেকে বাদীকে রক্ষা করতে পারতো না। এর একটা খুব জনপ্রিয় মামলা আছে, স্ট্যানলি ভার্সেস পাওয়েল। এই ক্ষেত্রে কি হয় যে বাদী এবং বিবাদী দুজনেই সে বন্য প্রাণী শিকারের জন্য একটা দলে যায়। এবার কি হয় যে বিবাদী বন্য প্রাণী লক্ষ্য করে একটা গুলি ছোড়ে, কিন্তু সেই গুলিতে একটা গাছে আঘাত লেগে সেই গুলিটি প্রতিফলিত হয়ে বিবাদীকে আঘাত করে। তো এক্ষেত্রে কি হয় কি বাদী এর মধ্যে কোনো দোষ ছিল না। আদালতের কাছে যখন বাদী যায়, তখন আদালত বলে যে বিবাদীর এর মধ্যে কোনো দোষ ছিল না এবং এটা সম্পূর্ণভাবে একটা দুর্ঘটনাজনিত, এবং বিবাদী এক্ষেত্রে কোনো দায়ী নয়। অনিবার্য ভ্রান্তি, যেটা ইনএভিটেবল মিস্টেক বলে, সাধারণভাবে কি হয়, ভুলের জন্য টর্টের দায় এড়ানো যায় না। আর ভ্রান্তি দুই প্রকারের হয়ে থাকে, একটাকে বলে মিস্টেক অফ ল আর মিস্টেক অফ ফ্যাক্ট। মিস্টেক অফ ল যেটা আমরা বলে থাকি, সেখানে কিন্তু দায়মুক্ত করার কোনো সম্ভাবনা নেই। মিস্টেক অফ ফ্যাক্ট যেটা বলে থাকি, যে নির্দিষ্ট পরিস্থিতিতে বিবেচনাযোগ্য হতে পারে। এরকম আরো একটা ঘটনা, আরো আরেকটা রকম ব্যতিক্রম হলো যে দৈব ঘটনা বা অ্যাক্ট অফ গড। এই অ্যাক্ট অফ গড কি হলো, যে অ্যাক্ট অফ গড এমন একটা প্রাকৃতিক ঘটনা যা অপ্রত্যাশিত, পূর্ব অনুমান অসম্ভব এবং প্রতিরোধ অক্ষম। এরকম যদি কোনো ঘটনা ঘটে, তাহলে কিন্তু তাকে দৈব ঘটনা বা অ্যাক্ট অফ গড বলে। যেমন উদাহরণ হিসাবে ভূমিকম্প, বজ্রপাত, ভয়াবহ বৃষ্টি, এগুলো এগুলোকে বলা যায়। এক্ষেত্রে একটা জিনিস উল্লেখ্য, যে এই সমস্ত যত ঘটনা আছে, এটা কিন্তু প্রত্যাশিত ঘটনা নয়। অর্ডিনারি ইভেন্ট কিন্তু আমরা এখানে কিন্তু বলছি না, এখানে বলা হচ্ছে যে অপ্রত্যাশিত ঘটনা, আর যার কোনো পূর্ব অনুমান ছিলই না। এটা খুব ভালোভাবে বোঝা যায় এই নিকোলাস বনাম মার্শল্যান্ড এই মামলা থেকে। এই মামলায় কি হয়েছিল, যে অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলে একটা কৃত্রিম বাঁধ ছিল এবং এটা ভেঙে যায়। তখন এক্ষেত্রে কি হয়, যে এইটা যখন ভেঙে যায় এবং ভেঙে গিয়ে চারিদিক প্লাবিত হয়ে যায়, এখানে কি হয় কি, এক্ষেত্রে কিন্তু বিবাদীর কিন্তু কোনো দোষ ছিল না বা কোনো অবহেলাও ছিল না। এখানেই হলো যে আরেকটা বড় জিনিস এর মধ্যে থেকে উঠে আসে, যে এখানে কিন্তু মানুষের কোনো হস্তক্ষেপ নাই। এটা দেখতে হবে কি, শুধুমাত্র এখানে প্রকৃতির কাজ আছে। তার মানে মানুষের যদি এখানে কোনো হস্তক্ষেপ থাকতো, তাহলে কিন্তু একে দৈব ঘটনা বলা যেত না। যদি দুর্ঘটনা প্রতিরোধের সম্ভাবনা নিয়ে যেত এবং সাবধানতা নেওয়া যেত এবং তা নেওয়া হয়নি, তাহলে কিন্তু দায় এড়ানো যাবে না। কিন্তু ঘটনা অসাধারণ এবং অপ্রত্যাশিত হতে হবে, মানে এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড আনফোর্সেবল।
ফোর্সিয়েবল কিছু হলে হবে না, বা অর্ডিনারি ইভেন্ট হলেও এটা হবে না। তো এটা খুব জরুরি যে এখানে বোঝা যে এটা অসাধারণ হতে হবে এবং অপ্রত্যাশিত হতে হবে। শুধুমাত্র প্রাকৃতিক শক্তির কারণে, এইটা খুব জরুরি এখানে শুধুমাত্র প্রাকৃতিক শক্তির কারণে এবং মানবীয় হস্তক্ষেপ ছাড়া ঘটলে তাকে দৈব ঘটনা বটে। এরকমও আছে যে হয়তো কোথায় রায়টস হয়ে গেছে, কোথাও কোনো চুরি ডাকাতি হয়ে গেছে, তার ফলে এটাকে কিন্তু দৈব ঘটনা বলা যাবে না। দৈব ঘটনা তখনই হবে যে শুধুমাত্র প্রাকৃতিক শক্তি এবং মানবীয় হস্তক্ষেপ কিন্তু নাই, তখন তাকে বলা যাবে যে এটা দৈব ঘটনা। রাষ্ট্রীয় কার্যাবলী, যে অ্যাক্টস অফ দ্য স্টেট, কি এক্ষেত্রে কি হবে, এটাও ব্যতিক্রম। যে রাষ্ট্রীয় কার্য বলতে শুধুমাত্র নির্বাহী কার্য নয়, রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ বোঝায়। যে সভরেন ফাংশন, যেটাকে বলি সভরেন ফাংশন, যেটা সার্বভৌম ক্ষমতা প্রয়োগ বোঝায়, সেই রকমের কাজকে আমরা অ্যাক্টস অফ স্টেট বলতে পারি। ব্রিটিশ আইনে রাষ্ট্রীয় অনুমোদনে বিদেশির প্রতি সামরিক বা অসামরিক কার্য রাষ্ট্রীয় কার্য বলে ধরা হয়। নিজ দেশের নাগরিকদের ক্ষেত্রে এরূপ কার্য রাষ্ট্রীয় কার্য নয়। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি জুডিশিয়াল অ্যাক্টস বা বিচার সংক্রান্ত কার্যগুলি। এখানে কি হয় কি, যেমন এখানে আমরা বিচারক, ম্যাজিস্ট্রেট, এগুলো সবাই যারা আছে, বিচারক, ম্যাজিস্ট্রেট, সাক্ষী, উকিল, এরা কিন্তু দায়িত্ব পালনে টর্টের দায় মুক্ত থাকেন। বিচারক এবং তার এখতিয়ারভুক্ত যে কোনো কাজ করলে যদি তা ভুল বা বিদ্বেষমূলক হয় তাও দায়মুক্ত। হ্যাঁ, এখানে কিন্তু কোনো দায় থাকে না। বা বিচারক হোক বা ম্যাজিস্ট্রেট হোক বা উকিল হোক বা সাক্ষী হোক, কোনো কোনো যদি কাউকে কিছু ওখানে বলা হয় বা কিছু করা হয় বা বিচার যদি ভুলও হয়, সেক্ষেত্রেও কিন্তু এখানে কোনো রকম কিন্তু টর্ট সংঘটিত হবে না। যদি কোনো বিচার ভুল হয়, মেনে নেওয়া হলো যে কোনো বিচার ভুল হলো, সেক্ষেত্রে কি আছে, সেক্ষেত্রে শুধু আপিল করা যেতে পারে। ওই যে মামলা, যে রায় বেরোলো তার এগেনস্টে ওটা আপিল করা যেতে পারে। কিন্তু তাই বলে তাদেরকে টর্টে অভিযুক্ত করা যাবে না। হ্যাঁ, বিচারক মন্তব্যের জন্য মানহানি মামলা করা যাবে না। যে বিচারক যদি কোনো মন্তব্যও করে, ওখানে কোনো একটা পক্ষে বাদীকে বা বিবাদীর প্রতি যদি কোনো মন্তব্য করে, সেটা কিন্তু মানহানির মামলা হবে না। এবার বিধিবদ্ধ সংস্থা, বিধিবদ্ধ সংস্থা ক্ষেত্রে কি হয় কি, বিধিবদ্ধ সংস্থা সংসদের তৈরি আইনে পরিচালিত হয়। এবার টর্ট হিসাবে গণ্য কিছু কাজ তাদের জন্য দায়মুক্ত হতে পারে, যেমন পৌরসভা আবর্জনা স্তূপীকরণ। বিদ্বেষমূলক আচরণ বা ক্ষমতার অপব্যবহার করলে দায় মুক্তি প্রযোজ্য নয়। হ্যাঁ, এইটা কিন্তু, যে ক্ষমতার অপব্যবহার যদি করে বা বিদ্বেষমূলক আচরণ যদি করে, তখন কিন্তু এই দায় মুক্তি প্রযোজ্য নয়। এক্ষেত্রে একটা মামলা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হ্যামারস্মিথ রেলওয়ে কোম্পানি বনাম ব্র্যান্ড। এই মামলায় কি হয় কি, বিধানিক ক্ষমতা অনুসারে নির্মিত, তাহলে এখানে এই যে রেল পথে যে ট্রেন চলাচল, এই ট্রেন চলাচলটা বিধানিক ক্ষমতা অনুসারে নির্মিত রেলপথে। এই ট্রেন চলাচল থেকে কিছু শব্দ, কম্পন, ধোঁয়ার সৃষ্টি হয়। এইগুলোর জন্য কি হয় যে বাদীর যে সম্পত্তি, সেতে ক্ষতি করে এবং তার জন্য তার সম্পত্তির যে মূল্য, সেটা উল্লেখযোগ্যভাবে কমে যায়। এর ফলে বাদীর ক্ষতি হয়। কিন্তু এটা দেখা হয় এই ক্ষেত্রে যে এই যে ক্ষতিটি ছিল, এটা রেল চলাচলের অবশ্যম্ভাবী ফল হিসেবে, মানে নেসেসারিলি ইনসিডেন্টাল। তাই আইন দ্বারা অনুমোদিত কার্য। এই তাই এখানে আদালত রায় দেয় যে যখন ক্ষতি বৈধভাবে অনুমোদিত, কারণ এই যে এইটা যে এখানে বলা হয় যে এই যে রেলপথ এই বিধানিক ক্ষমতা অনুযায়ী হয়, তাহলে এটা যখন একটা বিধিবদ্ধ ক্ষমতার অনিবার্য ফল, তখন ক্ষতিপূরণ দাবি করা যায় না। অভিভাবকদের অধিকার, এখানে হচ্ছে প্যারেন্টাল অথরিটি, যেটা আমরা বলি যে পিতা মাতা বা অভিভাবক
গণ সন্তানের উপর যুক্তিসঙ্গত এবং পরিমিত শাসন প্রয়োগ করতে পারে। তাই এটা অপরিমিত হতে পারে না। শাসনের নামে কিন্তু আঘাত বা অন্য কিছু কিন্তু, বা কেউ যদি মরেও যায় সেক্ষেত্রে কিন্তু বলা যাবে না যে এটা আমার এখানে অভিভাবকের অধিকার আছে। তো শিশুর মঙ্গলের জন্য সামান্য শাস্তি টট নয়। আর সম্পর্কের মাত্রা অনুযায়ী সম্পর্ক নির্ধারিত হয়। এটা মানে পিতামাতার এর নিয়ন্ত্রণের সীমা সবচেয়ে বেশি থাকবে অন্যান্যদের তুলনায়। আর স্কুল শিক্ষক, গুরু প্রভৃতি যারা আছে তারা কিন্তু কোয়াসি প্যারেন্টাল অথরিটি মানে প্রায় প্যারেন্টাল অথরিটি প্রয়োগ করতে পারেন। অবশ্যই এখানে একটা কথা বলতে হবে যে আমাদের দেশ আর পাশ্চাত্য দেশের মধ্যে কিন্তু পার্থক্য আছে। যেমন পাশ্চাত্য দেশে ওরা কিন্তু যথেষ্ট কড়াকড়ি আছে এবং তাদের কিন্তু এই সমস্ত প্যারেন্টাল অথরিটি যেটা আমরা বলি এটা কিন্তু অনেকটাই কম আমাদের দেশের তুলনায়, এবং সেই হিসাবে বহু ভারতীয় ওইসব দেশে থাকতে গিয়ে তাদের এই ব্যাপারে কেসও হয়েছে। তারপরে আসছে সেলফ ডিফেন্স, যে ব্যক্তি নিজের এবং সম্পত্তির রক্ষার্থে বল প্রয়োগ করতে পারে, কিন্তু সেই বল প্রয়োগটা প্রয়োজনীয় এবং অনুপাতিক হতে হবে। এটা মনে রাখতে হবে যে প্রয়োজনীয় হতে হবে এবং অনুপাতিক হতে হবে। আক্রমণ প্রতিহত করে প্রতিশোধ নেওয়া গেলে তা টট হতে পারে, প্রতিশোধের জন্য না, শুধু আক্রমণ প্রতিহত করার জন্য যেটুকু দরকার সেটুকু নেওয়া যেতে পারে। অনধিকার প্রবেশকারী বল প্রয়োগ করে বের করা যেতে পারে, তবে গুরুতর আঘাত বা হত্যা করা যাবে না। গুরুতর কেউ যদি অনধিকার প্রবেশকারী হয়, ট্রেসপাসার যদি হয়, তার প্রতি বল প্রয়োগ করা যেতে পারে, কিন্তু কোনো গুরুতর আঘাত বা মৃত্যু হলে হবে না। যেমন এই কেসটা বার্ড ভার্সেস হোলব্রুক, এই কেসে কি হয়েছিল যে বিবাদী তার বাগানে স্প্রিং গান বসিয়ে রেখেছিল এবং কোনো নোটিশ দেননি। যেহেতু নোটিশ দেননি তাই কেউ জানে না, তাই এক অনধিকার প্রবেশকারী ওখানে যায় অ্যান্ড এই বন্দুকের অটোমেটিক ফায়ারে গুরুতর আঘাত পায়। এই ক্ষেত্রে কোর্ট রায় দেয় যে ব্যবহৃত যে বল এটা প্রয়োজনের তুলনায় বেশি ছিল এবং সেই জন্য বাদী ক্ষতিপূরণের অধিকারী। এরপরে আসছে আবশ্যকতা। আবশ্যকতা কি প্রয়োজনের সময় ইচ্ছাকৃত ক্ষতি ও টট নয়। যেমন আগুন, নদী, পাশের ঘর ভাঙা প্রয়োজন, এবং এখানেও কিন্তু প্রয়োজন যুক্তিসঙ্গত এবং সমাজ কল্যাণমুখী হতে হবে। এই যে প্রয়োজনটা এটা কিন্তু নিজ প্রয়োজনের না, এই প্রয়োজনটা এরকম আবশ্যকতার উদাহরণ কি আছে, যে কোনো ভগ্নপ্রায় ঘর ভেঙে ফেলা যাতে অন্য কারো ক্ষতি না হয়, আগুন নিয়ন্ত্রণে বাড়ি ভাঙা, জাহাজ মাল সমুদ্রে ফেলে দেওয়া, বা সম্মতি ছাড়াই জরুরি অস্ত্রোপচার, কারণ এখানে কারো হয়তো কোনো ডাক্তার হয়তো কোনো রুগীর জীবন বাঁচানোর জন্য প্রচেষ্টা করছেন। এখানে কোপ ভার্সেস শার্প, এই মামলায় দেখতে হবে কি এক্ষেত্রে কি হয়, যে বাদী জমিতে প্রবেশ করে আগুন প্রসার রোধ করতে, যাতে পাশের জমি যেটা আছে যেখানে বিবাদীর মালিকের স্বীকার করার অধিকার ছিল সেটার ক্ষতি না হয়। তো বাদীর জমিতে আগুন লেগেছিল এবং সেটা রোধ করার জন্য সে ঢুকেছিল যাতে আগুনটা পাশের জমিতে ছড়াতে না পারে। এটা পরিস্থিতি এখানে কিন্তু বাস্তব ছিল এবং আসন্ন বিপদ, রিয়েল অ্যান্ড এমিনেন্ট ডেঞ্জার এখানে কিন্তু ছিল। তাই বিপদ থেকে বিবাদীর মালিকের জমি রক্ষা করার জন্য প্রবেশ যুক্তিসঙ্গতভাবে প্রয়োজনীয় বলে গণ্য করা হলো। এই প্রয়োজনে প্রবেশ করা বিবাদী ট্রেসপাসের জন্য দায়ী নয়। বিবাদী কিন্তু এক্ষেত্রে, কারণ এখানে প্রয়োজনে সে প্রবেশ করেছিল, বিনা প্রয়োজনে কিন্তু সেই বাদীর জমিতে প্রবেশ করেনি, তাই জন্য একে কিন্তু এখানে ট্রেসপাস হলো না বলে কোর্ট রায় দেয়। আচ্ছা, এইবার আমাদের খুব ইম্পর্টেন্ট হলো যে এই যে অতি পরোক্ষ ক্ষতি এবং বহু দূরবর্তী ক্ষতি, মানে যে ড্যামেজটা, যে কাজের জন্য যে ড্যামেজটা হয়েছে বা সেটা যেন সেটার সঙ্গে যেন একটা কোনো যোগাযোগ থাকে, একটা
এরকম না হয় যে বহু অতি পরোক্ষ একটা উম, আহ, 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 আছে, সম্পর্ক আছে দুজনের মধ্যে। এর মধ্যে একটা প্রত্যক্ষ সম্পর্ক থাকতে হবে। তাই এটা যে ক্ষতি বিবাদীর কাজের প্রত্যক্ষ ফল নয়, যেটা ওর প্রত্যক্ষ ফল নয়, বরং বহু দূরবর্তী বা অতি পরোক্ষ ফল, সেটা কিন্তু টর্ট আইনের দায় সাপেক্ষ নয়। হ্যাঁ, এটা কিন্তু প্রত্যক্ষ ফল হতে হবে। এখানে মূলনীতি কি? ইনজিওর নন রিমোটা কসা সেড প্রক্সিমা স্পেকটেটর। তার মানে হচ্ছে আইন নিকটবর্তী এবং প্রত্যক্ষ কারণে বিবেচ্য, অতি পরোক্ষ কারণ নয়। অতি পরোক্ষ কারণ হয়ে গেলে তখন কিন্তু আর কোনো টর্ট হবে না। সেক্ষেত্রে কিন্তু বিবাদী কোনো রকম ক্ষতিপূরণ দিতে হবে না, এবং বাদীরও কোনো প্রতিকার থাকবে না। এবার ল্যাম্পার্ট ভার্সেস ইস্টার্ন ন্যাশনাল অমনিবাস কোম্পানি, এখানে কি হয় কি, বিবাদীর অবহেলাতে একজন বিবাহিত মহিলা, যে বিবাহিত যিনি এখানে বাদী, সে আহত হন এবং তার শরীরে গুরুতর বিকৃতি, ডিসফিগারমেন্ট ঘটে। কিছুদিন পর, এই ঘটনার আবার কিছুদিন পর তার স্বামী তাকে ছেড়ে চলে যায়, মানে ডিভোর্স হয়। তো এক্ষেত্রে কি হয় যে বাদী বাদী শুধুমাত্র এই ডিসফিগারমেন্ট বা বিকৃতির জন্য তার কাছে ক্ষতিপূরণ দাবি করে না, সে পরিত্যাগের জন্য ক্ষতিপূরণ দাবি করে। কিন্তু যখন আদালতের কাছে যায়, তখন আদালত রায় দেয় যে পরিত্যাগের আসল কারণ কিন্তু এই শারীরিক বিকৃতি ছিল না, বরং এই দুর্ঘটনার আগের থেকেই দুজনের মধ্যে সম্পর্কে টানপোড়েন ছিল। তাই বিবাদী এই কারণের জন্য, এই কারণটার জন্য দায়ী না। সে এই গুরুতর বিকৃতির জন্য দায়ী হতে পারে, কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, যে ডিভোর্স হয়ে গেল, এটার জন্য কিন্তু দায়ী নয়। সেই জন্য তাকে কোর্ট কোনো রকম এই ব্যাপারটা বিবাদীকে দায়ী করে না। আর এই যে দূরবর্তী ক্ষতি, এর কিন্তু প্রিন্সিপালস, এটা দুটো মত আছে। দুটো মত হচ্ছে যে একটা সাধারণ এবং যুক্তিযুক্ত ব্যক্তি, সাধারণ এবং যুক্তিযুক্ত ব্যক্তি যে ফলাফল অনুমান করতে পারে না, তা অতি পরোক্ষ। মানে সাধারণ এবং যুক্তিযুক্ত ব্যক্তি যদি কোনটা অনুমান করতে না পারে, তাহলে কিন্তু এটাকে অতি পরোক্ষ ক্ষতি হিসাবে ধরতে হবে। আর যদি অতি পরোক্ষ ক্ষতি হয়, তাহলে সেক্ষেত্রে টর্টের কোনো এখানে প্রতিকার হবে না। আর যদি কোনো ক্ষতি যুক্তিযুক্ত ব্যক্তি অনুমান করতে পারে, তবে তাকে প্রত্যক্ষ বলে বিবেচিত হবে, এবং সেক্ষেত্রে টর্টের প্রতিকার পাওয়া যাবে। এক্ষেত্রে কিন্তু প্রতিকার পাওয়া যাবে না যদি অতি পরোক্ষ ক্ষতি হয়। এর ক্ষেত্রে দুটো কেস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে এই রি পোলেমিস অ্যান্ড ফান্ডস উইথ অ্যান্ড কোম্পানি, এই কেসটা, মানে এই রি পোলেমিস কেসে কি হয়, এই রি পোলেমিস কেসে যে এখানে যে বিবাদী পক্ষের কর্মচারীরা একটা জাহাজের কার্গো লোড করছিলেন। এখানে অসাবধানতায় কি হয়, একটা বড় কাঠের তক্তা ফেলে দেন ওরা। এই তক্তা পুড়ে কিছুতে ধাক্কা খেয়ে একটা স্পার্ক তৈরি হয়, আর এই স্পার্ক থেকে আশেপাশের পেট্রোল পাম্পে আগুন ধরে যায়। তাহলে এই যে এখানে কার্গো লোড করছিল, এই কার্গো লোড থেকে কিন্তু একটা তক্তা পড়ে যায়। এই তক্তাটা গিয়ে কিছুতে ধাক্কা খায়, এবং ধাক্কা খাওয়ার পর কিন্তু স্পার্ক তৈরি হয়, আর স্পার্কে এই যে পেট্রোল যে পাম্পে, এটাতে আগুন লেগে যায়। তার ফলে কিন্তু একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায়। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে যদিও এটা কিন্তু তাদের কাজের সঙ্গে কিন্তু কোনো প্রত্যক্ষ যোগ ছিল না, মানে তাদের ওই তক্তাটা ফেলে দেওয়া এবং যে আগুন লাগা, তার মধ্যে কিন্তু কোনো প্রত্যক্ষ যোগাযোগ ছিল না। কিন্তু আদালত কি করে, যে কঠোর দায়বদ্ধতা নীতি অনুসরণ করে এবং বলে যে বিবাদী তাদের অবহেলার সরাসরি ফল হিসাবে ঘটে যাওয়া সব পরিণতির জন্য দায়ী, এবং তা পূর্ব অনুমানযোগ্য হোক বা না হোক। এইটা কিন্তু খুব জরুরি মনে খেয়াল রাখা, যে এখানে কিন্তু ওরা কঠোর দায়বদ্ধতা নীতি নিয়ে আসে। সুতরাং সেটা পূর্ব অনুমান থাকুক আর না থাকুক, এটা কিন্তু এই রি পোলেমিস কেসে কিন্তু এটা বলা হয়। এবার আরেকটা কেস এরপরে আসে, এবং এটা যদি দেখা যায় যে আগের যে কেসটা আমরা দেখলাম, সেটা হচ্ছে
1921-এর পরের যে কেসটা, এটা 1961-এর কেস। এই কেসে কি হয় কি, এই ওভারসিজ ট্যাঙ্কশিপ লিমিটেডের এই কেসটা, এখানে কি হয় যে এই বিবাদীদের একটা জাহাজ, তার নাম হচ্ছে ওয়াগন মাউন্ট, থেকে অসাবধানতায় কিছু তেল সিডনি হারবারে ফেলে দেয়। এখান থেকে কিছু তেল পানির উপর ভাসতে থাকে। তার এবং কাছাকাছি কি হয় যে এই বিবাদীদের জাহাজের মেরামতির কাজ চলছিল, কিন্তু তাদের মনে হয় যে এইখানে তেল থেকে আগুন লাগার কোনো সম্ভাবনা নাই। পরে কিন্তু কিছু গরম ধাতব টুকরো পানিতে পড়ে আগুনের সৃষ্টি হয় এবং বিশাল ক্ষয়ক্ষতি হয়। দেখো, দুটো কেসই কিন্তু অনেকটা মিল আছে, কিন্তু এক্ষেত্রে কি হয়, এখানে প্রিভি কাউন্সিল কি বলে, প্রিভি কাউন্সিল বলে অপ্রত্যাশিত ক্ষতির জন্য দায়ী করা যাবে না। এখানে বলে যে না, এটা আর কেন এটা অপ্রত্যাশিত ক্ষতি বলে, যে এটা ক্ষতিপূরণের জন্য ক্ষতি হতে হবে, যুক্তিসঙ্গত হতে হবে, পূর্ব অনুমেয়, মানে রিজনেবলি ফোরসিয়েবল। আর এই ক্ষেত্রে বলা হয় যে এখানে কিন্তু সেটা রিজনেবলি ফোরসিয়েবল ছিল না, এবং যেহেতু এটা রিজনেবলি ফোরসিয়েবল ছিল না, তাই জন্য কিন্তু এখানে ক্ষতিপূরণ এটা এই 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 ক্ষেত্রে বিবাদীরা দায়ী নয়, কারণ তেল থেকে আগুন লাগাটা এটা কিন্তু পূর্ব অনুমেয় ছিল না। আর এই ঘটনায় কি হয় কি, এই যে রিপলিমিসের যে নীতিটা ছিল, সেটা কিন্তু প্রস্থাপিত হয়ে যায়, মানে ওভাররুলড হয়ে যায়। এখন যে হয়, এখন এই ওয়াগন মাউন্টের নীতি বেশি চলে থাকে। এবার আরো একটা কেস, যেমন এই যে বোরহিল বনাম ইয়ং, এই কেসে কি হয় কি, একটা মোটর সাইকেল চালক সংঘর্ষ করে। এর ফলে কি হয়েছে, যার শব্দ 45 ফুট দূরে থাকা এক মহিলা শুনতে পান, এবং ইনি কিন্তু 45 ফুট দূরে ছিলেন। এই মোটর সাইকেল যে চালক, সেই কিন্তু এর সংঘর্ষের ফলে এর যে শব্দটা হয়, তাতে এই মহিলা শুনতে পান এবং আতঙ্কগ্রস্ত হন। এই আতঙ্কগ্রস্ত হওয়াতে এই যদিও তিনি ঘটনাস্থলে থাকেননি, কিন্তু এই ঘটনাটা শুনে ভীষণ ধাক্কা পান, এবং তার ফলে তার গর্ভপাত হয়। এই ঘটনায় এই মোটরসাইকেল চালক মারা যান, কিন্তু তারপরেও কি হয় কি, যেহেতু তার গর্ভপাত হয়, এইটা একটা মানসিক ট্রটেরও একটা উদাহরণ, যেটা আমরা নার্ভাস শক বলে থাকি। সেটারও এটা একটা কেস। এক্ষেত্রে কি হয় কি, এই যে মহিলা, তিনি ওই মোটর চালকের যে সম্পত্তি আছে তার উপর ক্ষতিপূরণ দাবি করেন, কিন্তু এক্ষেত্রে আদালত কি করেন, যে আদালত বলে যে এই মোটরসাইকেল চালকের কোনো আইনগত কর্তব্য ছিল না এই মহিলার প্রতি। যেহেতু এর আইনগত কর্তব্য ছিল না, সেই জন্য ক্ষতির জন্য সে দায়ী নয়, কারণ বাদী ছিলেন দূরবর্তী এবং অনভিপ্রেত ব্যক্তি। কারণ এই যখন মোটরসাইকেল চালক যে সংঘর্ষ হয়, এটা থেকে কোনোভাবেই ভাবতে পারেনি যে এই ক্ষেত্রে গিয়ে এই তার এই শব্দে কারো ক্ষতি হবে এবং তার গর্ভপাত হবে, এবং সের জন্য তাকে ক্ষতিপূরণ দিতে হবে। এই যে সংঘর্ষ হওয়া এবং গর্ভপাত হওয়া, এটা অতি পরোক্ষ বলেই কোর্ট মেনে নেয়, এবং এটি পরোক্ষ ক্ষতি। আর যেহেতু এটা পরোক্ষ ক্ষতি, সেই জন্য কোনো রকম ক্ষতিপূরণ কোর্ট দিতে অস্বীকার করে। এরকম আরো ঘটনা, আরো নার্ভাস শকের আরো এরকম ঘটনা আছে, যেখানে হয়তো দেখা যায় যে কোনো একটা দুর্ঘটনার জন্য কেউ হয়তো শুনে বা দেখে অনেক দূর থেকে তার একটা মানসিক ভাবে এটা আঘাত করে, এবং তার জন্য ক্ষতিপূরণ দাবি করে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আদালত এইসব ক্ষেত্রে ক্ষতিপূরণ দেয়নি, কারণ ওই যে দুটোর মধ্যে একটা সম্পর্ক থাকতে হবে, যে ঘটনাটা ঘটলো এবং যে ক্ষতিটা হলো, সেটা যদি খুব দূরের হয়, তখন ওটা অতি পরোক্ষ হিসাবে বিবেচিত হবে, এবং সেখান থেকে কোনো রকমের ক্ষতিপূরণ পাওয়া যাবে না। এই হিউজ বনাম লর্ড অ্যাডভোকেট, এখানে কি হয় যে এখানে কিছু পোস্ট অফিসের কর্মীরা, তারা ম্যানহোলের পাশে তাঁবুতে কিছু প্যারাফিন
ল্যাম্প রেখেছিল, তারা ওখানে কাজ করছিল এবং ওখানে প্যারাফিন ল্যাম্প রেখেছিল। এখানে কি হয় যে একটা ছোট্ট শিশু ওখানে খেলছিল, ও খেলতে খেলতে হঠাৎ করে ওই ওখানে ঢুকে যায় ওই তাঁবুর মধ্যে, এবং ওই যে প্যারাফিন, এই যে 8 বছরের একটা শিশু, সে কি করে, এই যে একটা এখানে একটা ম্যানহোলেরও কাজ হচ্ছিল, ও কি করে এই প্যারাফিন ল্যাম্পটা ম্যানহোলের মধ্যে ফেলে দেয়। তার ফলে কি হয়, একটা বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে কি হয় যে শিশু আগুনে পুড়ে গুরুতর আহত হয়। এক্ষেত্রে কি হয় যে এইখানে কোর্ট কিন্তু বলে যে এই যে শিশু যে ল্যাম্প নিয়ে খেলতে গিয়ে পুড়ে যাওয়া, এটা কিন্তু অনুমেয় ছিল। এটা ফোর্সিয়েবল ছিল, যেটাকে আমরা আনফোর্সিয়েবল বলছিলাম যখন অনুমেয় ছিল না, এটা ফোর্সিয়েবল ছিল। বিস্ফোরণ অনুমেয় না হলেও আঘাতের যে ধরন সেটা অনুমেয় ছিল, তাই জন্য বিবাদী এক্ষেত্রে দায়ী হয়। মানে হতে পারে যে বিস্ফোরণের ঘটনাটা হয়তো এখানে ছিল না, কিন্তু এটা যে ছিল যে এই ক্ষেত্রে কিন্তু যে তার যে আঘাতের ধরন, মানে পুড়ে গিয়েছিল, এই বার্নসটা, এটা কিন্তু অনুমেয় ছিল। কারণ ওইখানে ওই প্যারাফিন ল্যাম্প ওরকম করে ওদেরকে, যেটা কোর্ট বলেছিল যে বিবাদীদের উচিত হয়নি যে ওরকম করে প্যারাফিন ল্যাম্পটা ওখানে রেখে দিয়ে চলে যাওয়া। আচ্ছা, এইখানে আমরা টটের সাধারণ প্রতিকার সমূহ আমরা এখানে আলোচনা করি, যে এর কিন্তু কিছু শ্রেণী ভাগ করা আছে। মূলত এটা দুটো ভাবে হয়। একটা হচ্ছে বিচার বিভাগীয় প্রতিকার, যেটা হচ্ছে জুডিশিয়াল রেমিডিস, যেটা আদালতের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তি তার প্রতিকার পেয়ে থাকে। আর একটা হচ্ছে বিচারালয় বহির্ভূত প্রতিকার, মানে সেটা হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল রেমিডিস। একটা হচ্ছে যে আদালতের মধ্যে দিয়ে করি, আর একটা হলো যে আদালতের হস্তক্ষেপ ছাড়াই ক্ষতিগ্রস্ত ব্যক্তি নিজে প্রতিকার গ্রহণ করতে পারে। তো এই দুভাবেই এর প্রতিকার সম্ভব। তো আমরা যেটা যে আদালতের মাধ্যমে করে থাকি, যেটা বিচার বিভাগীয় প্রতিকার সমূহ, সেটা কিন্তু প্রথমটা আসছে হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ, যেটা আমি বললাম ড্যামেজেস। এটা ক্ষতির ইংলিশ হলো ড্যামেজ, আর ক্ষতিপূরণ যেটা আমরা পাই সেটা কিন্তু আমরা বলি ড্যামেজেস। এই ড্যামেজেস আমরা আগের ইউনিটে যখন আমরা আলোচনা করছিলাম তখন আমরা দেখেছিলাম যে লিকুইডেটেড ড্যামেজ আর আনলিকুইডেটেড ড্যামেজ। তো এই ক্ষেত্রে কিন্তু সেই দুটোর মধ্যে কি পার্থক্য, সেটা আমরা আগেই আলোচনা করেছি। তো যেটা আমি তখনও বলেছিলাম যে টর্টের ক্ষেত্রে কি হয়, বেশিরভাগটাই আনলিকুইডেটেড ড্যামেজ হয়। কারণ এখানে কি হয়, কি বাদী আর বিবাদীর মধ্যে কোনো পূর্ব সম্পর্ক থাকে না, কোনো পূর্ব নির্ধারিত কোনো চুক্তি থাকে না। এটা যখন ঘটনাটা ঘটে তারপর আদালত বিভিন্ন জিনিস দেখে তারপর রায় দেয় যে কি পরিমাণ এখানে আমরা ক্ষতিপূরণ দেব। তাই জন্য একে অনির্ধারিত ক্ষতিপূরণ বলা হয়। এবং এই যে টর্ট মামলার মূল প্রতিকার হিসাবে অর্থ প্রদানের আদেশ দেওয়া হয়, এবং যা অনির্ধারিত ক্ষতিপূরণ নামে পরিচিত। কেবলমাত্র সেই ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেয় যা বিবাদীর আচরণের প্রত্যক্ষ এবং নিকটবর্তী ফল। দূরবর্তী বা অপ্রত্যক্ষ ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রযোজ্য নয়। যেমন আমরা ওই যে মহিলার এই আমি একটু পিছিয়ে যাই, এই পিছিয়ে গিয়ে আমি একটুখানি পিছিয়ে গিয়ে এই যে ল্যাম্পার্ড বনাম ইস্টার্ন ন্যাশনাল অমনিবাস কোম্পানি, এটাতে আসলাম। যে এখানে এটাই আর কি দেখাচ্ছিল যে শারীরিক বিকৃতিটা হয়তো এখানে প্রত্যক্ষ, কিন্তু এই যে বিচ্ছেদ হলো, এই বিচ্ছেদটা কিন্তু তখন কিন্তু এই যে পরিত্যাগ বা বিচ্ছেদ যে হলো, ডিভোর্স যে হলো, এটা কিন্তু এইটা কোর্ট যদিও মেনে নিল, এইটা কিন্তু কোর্ট মানলো না, কারণ ওটা কিন্তু অতি পরোক্ষ হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আর কি এখানে আদালত দেখে যে কোনটা এই যে নিকটবর্তী ফল বা প্রত্যক্ষ ফল। সেক্ষেত্রে কিন্তু বিবাদীর যদি আচরণের প্রত্যক্ষ এবং নিকটবর্তী ফল হয় তাহলে ক্ষতিপূরণ
দেওয়া হয়, কিন্তু দূরবর্তী বা যদি অপ্রত্যক্ষ ফল হয় সেক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া হয় না। আইন স্বীকৃত অধিকার লঙ্ঘিত হলে এবং তার প্রত্যক্ষ প্রমাণ থাকলে ক্ষতিপূরণ দেওয়া যায়। যদি এটা আইন স্বীকৃত অধিকার লঙ্ঘিত হয় এবং প্রত্যক্ষ প্রমাণ থাকলে সেটা কিন্তু ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে। ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ, এই ক্ষেত্রে কিন্তু যে ক্ষতিপূরণ যে নির্দিষ্ট কোনো গণিত ভিত্তিক সূত্র নেই। এটা আদালতের বিবেচনার উপর নির্ভর করে। এটা আমরা ইংরেজিতে বলি জুডিশিয়াল ডিসক্রিশন, হ্যাঁ? যেটা তার উপর কিন্তু এটা হয়। জুডিশিয়াল ডিসক্রিশন থেকে যে কি পরিমাণ ক্ষতিপূরণ এখানে আদালত দেবে। এবার নির্ধারণে যেগুলো বিবেচনা করা হয় সেটা হচ্ছে বাদীর সামাজিক এবং অর্থনৈতিক অবস্থান, মানসিক কষ্টের মাত্রা, বিবাদীর দোষ এবং অবহেলার মাত্রা। কারণ এখানে অনেক সময় হতে পারে যে এই বাদী, এটা আমরা পরে দেখব যে অনেক সময় কি হয় যে বাদীরও কিছু দোষ ছিল, বিবাদীরও দোষ ছিল। সেক্ষেত্রে কি হয়, ক্ষতিপূরণ কিছুটা কমে যাবে। আমরা এটাকে নেগলিজেন্স বলে, যে অবহেলার যে যখন আমরা আলোচনা করব তখন আমরা এটা দেখব। তারপরে দৈব ঘটনা, সমবায় অবহেলা, এই যে কন্ট্রিবিউটরি নেগলিজেন্স, এটা আমরা দেখব যে এক্ষেত্রেও কিন্তু যদি এই যে সমবায় অবহেলা হয়, তার মানে এখানে বাদীরও দোষ আছে, আবার বিবাদীরও দোষ আছে, দুইজনেরই দোষ এখানে আছে। সেক্ষেত্রে কিন্তু যে ক্ষতিপূরণ দেবে তাতে কিন্তু কিছুটা কমে যাবে। আবার যদি দৈব ঘটনা হয়, যে অ্যাক্ট অফ গড হলো, সেক্ষেত্রেও তখন কিন্তু আদালত সেগুলো এখানে দেখতে পারে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে। আচ্ছা, ক্ষতিপূরণের প্রকারভেদ, বেশ কিছু প্রকারভেদ আছে, কিন্তু আমি এখানে প্রধানত ৩ রকমের প্রকারভেদের কথাই আমি আলোচনা করব। একটা হচ্ছে পর্যাপ্ত ক্ষতিপূরণ বা সাবস্ট্যানশিয়াল ড্যামেজেস। এটা হচ্ছে প্রকৃত এবং পরিমাপযোগ্য ক্ষতির জন্য দেওয়া হয়। অধিকাংশ টর্ট মামলায় এই ক্ষতিপূরণ প্রদান করা হয়। এটাই কিন্তু খুবই কমন। সমস্ত জায়গায় পর্যাপ্ত ক্ষতিপূরণই দেওয়া হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই বাদী যায় কি এই আমার বিরুদ্ধে এই টর্ট হয়েছে এবং আমাকে এটা ক্ষতিপূরণ দাও। তো যেটা দেয় যে এই ক্ষেত্রে যেটা কি দেওয়া হয় যে এই সমস্ত যেগুলো আমরা আগেরটায় দেখলাম, এই সমস্ত বিবেচনা করে তারপর আদালত কত ক্ষতিপূরণ দেবে সেটা নির্ধারণ করে। এই তারপরে হচ্ছে নামমাত্র ক্ষতিপূরণ। এখানে নামমাত্র ক্ষতিপূরণ কি? এখানে আমার অধিকার লঙ্ঘন হয়েছে, কিন্তু যে আমার ক্ষতি যেটা হয়েছে সেই ক্ষতির পরিমাণটা নগণ্য এবং অনুপস্থিত হলেও ক্ষতি অধিকার লঙ্ঘনের জন্য আইনি স্বীকৃত রূপে সামান্য ক্ষতিপূরণ দেওয়া হয়। এটা অনেক সময় হয় কি, হয়তো কোথাও কেউ হয়তো মানহানির মামলা হয়েছে, সেখানে হয়তো বলে যে আচ্ছা, কেউ হয়তো ক্ষমা চেয়ে নিল আর হয়তো বললো কি আচ্ছা আমাকে ১ টাকা ক্ষতিপূরণ দাও। এটা শুধুমাত্র এটা নামমাত্র ক্ষতিপূরণ, এটা টোকেন বলতে পারো, যে টোকেন হিসাবে দেওয়া হলো, যে নামমাত্র ক্ষতিপূরণ, যে আমি আর কোনো ক্ষতিপূরণ নাই। অনেক সময় আদালতও এটা দেয় যে সেরকম ভাবে ক্ষতিপূরণ, সেরকম কোনো ক্ষতি হয়নি, কিন্তু শুধুমাত্র একটা অধিকার লঙ্ঘন হয়েছে সেটার স্বীকৃতি দেওয়ার জন্যই এখানে অনেক সময় নামমাত্র ক্ষতিপূরণ দেওয়া থাকে। দৃষ্টান্তমূলক বা শাস্তিমূলক ক্ষতিপূরণ, সেখানে হচ্ছে পিউনিটিভ ড্যামেজেস, বিবাদীর গুরুতর অন্যায়ের জন্য শাস্তিমূলক উদ্দেশ্যে দেওয়া হয়, যাতে অন্যরাও ভবিষ্যতে এরকম কাজ আবার না করে। এটা একটু পেনাল অ্যাকশন বলতে পারো, যে এখানে একটা পিউনিটিভ ড্যামেজেস এর কথা বলা হচ্ছে, কি এরকম একটা ড্যামেজ যেটার জন্য এই ড্যামেজেস যেটা দেখে অন্যান্যরা এর থেকে শিক্ষা পায় এবং এরকম আবার যেন টর্ট না করে। এক্ষেত্রে দুটো থিওরি আছে, একটাকে বলে ইন্টারেস্ট থিওরি আর মাল্টিপ্লায়ার থিওরি। কি ক্ষতিপূরণ, কি পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হবে। তা একটা অনেক সময় এখানে বলা হয় যে এটা মৃত ব্যক্তির উপর আর্থিকভাবে নির্ভরশীলদের এমন এককালীন অর্থ প্রদান করা হয় যার সুদ দ্বারা হারানো আর্থিক সহায়তায় সমান হয়।
যে এটার মূল ধারণা কি, যে ভবিষ্যতে মৃত ব্যক্তি যে আয় করতেন এবং পরিবারকে দিতেন তার বর্তমান মূল্য নির্ধারণ করে পরিমাণ একটা লামসাম ক্ষতিপূরণ দেওয়া হয়। যে কারণ এখন তো ব্যক্তি নাই, ব্যক্তি অনেক সময় মরে গেছে। এই 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 ইন্টারেস্ট থিওরি আর মাল্টিপ্লায়ার থিওরি, যে সুদ তত্ত্ব আর এখানে গুণিতক তত্ত্ব, এই যে দুটো আছে, এই দুটোই মৃত ব্যক্তির ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়। কারণ নাই, সেই মানুষটার নাই, সেই জন্য অনেক সময় কি হয়, একটা থিওরি যেটা ইন্টারেস্ট থিওরি, একটা লামসাম মানি দেওয়া হলে একবারে একটা পরিমাণ মানি দেওয়া, পয়সা দেওয়া হলো, সেইটা থেকে কি হয় যে অর্থ বিনিয়োগ করে সুদ বা রিটার্ন থেকে নিয়মিত আয়ের উৎস তৈরি করা হবে। যে এখানে কি হলো, যে মাসিক ক্ষতি যদি ৫,০০০ হলে এমন লামসাম দেওয়া হবে যাতে সুদ বাবদ মাসে ৫,০০০ টাকা পাওয়া যায়। এটা যদি আদালত যদি দেখে যে এরকম একটা, যে মাসে ৫,০০০ টাকা হলেই এখানে ক্ষতিপূরণ সঠিক হবে, তখন বলবে যে এমন একটা পয়সা অ্যাজ এ লামসাম দিতে, কি যাতে সেই পয়সাটা কোনো একটা ব্যাংকে রেখে তার থেকে যে সুদ আসবে বা কোনো একটা অন্য বিনিয়োগে রেখে সেখান থেকে যা রিটার্ন আসবে সেটা ৫,০০০ টাকা, সেই রকম একটা ব্যবস্থা আদালত করতে পারে। তাকেই বলা হয় ইন্টারেস্ট থিওরি। আর মাল্টিপ্লায়ার থিওরি বা গুণিতক তত্ত্বটা কি, যে ভবিষ্যতে আর্থিক ক্ষতি হিসাবে বাৎসরিক নির্ভরতা, যে এটার সঙ্গে মাল্টিপ্লায়ার, এটা যে গুণিতক, এটা একটা পদ্ধতি, এটা হিসাব করা হয়। এটা কি হয়, যে মৃত ব্যক্তির বাৎসরিক আয় থেকে ব্যক্তিগত খরচ বাদ দিয়ে পরিবারকে যে অংশ দিতেন তার নির্ভরতার অঙ্ক। এখানে ক্ষেত্রে কি হয়, কি এগুলো আমাদের এই যে অনেক মোটর দুর্ঘটনায় যে মারা যায়, এই মোটর দুর্ঘটনায় মারা যাওয়ার সময় এই মাল্টিপ্লায়ার থিওরি, যে এটা এই অনুযায়ী অনেক ক্ষতিপূরণ দেয় আদালত। সেই ক্ষেত্রে কি হয়, কিভাবে এই যে গুণিতকটা, এই গুণিতকটা কিভাবে নির্বাচন করা হয়, যে মৃত ব্যক্তির বয়স, পেশাগত আয়ুষ্কাল, নির্ভরশীলতার বয়স ইত্যাদির ভিত্তিতে আদালত বছর সংখ্যা ঠিক করে। যে যদি যেমন আমি বলছি যে কেউ একজন হয়তো কোনো টর্চের জন্য কেউ একজন মারা গেল, সেই মারা যাওয়াতে যে ব্যক্তি মারা গেল সে খুব অল্প বয়স কিন্তু অনেক বড় চাকরি করে, এবং তখন আদালত দেখবে যে এর সামাজিক এবং আর্থিক অবস্থা ভালো ছিল এবং অনেক দিন পর্যন্ত বাঁচত, এবং সেই হিসাবে এবং তার পরিবারে কতজন আছে এইটার উপর নির্ভর করে একটা গুণিতক তৈরি করে। এর ফলাফল কি, যে নির্ধারিত গুণিতক দিয়ে গুণ করলে এককালীন ক্ষতিপূরণ স্বাভাবিক বিনিয়োগে এই অর্থে পরিবারকে মৃত ব্যক্তির সমতুল্য জীবনমান বজায় রাখতে সহায়তা করবে। তো এটা এই জন্যই করা হয় যে এর ফলে কি হবে, যে এর ফলে সেই যে পরিবার আছে সেই পরিবার সেই মৃত ব্যক্তির সমতুল্য জীবনমান বজায় রাখতে সাহায্য করবে। এটাকে গুণিতক থিওরি বা মাল্টিপ্লায়ার থিওরি বলে। আচ্ছা, বিচার বিভাগীয় যে প্রতিকার সমূহ, সেটা একটা তো দেখলাম আমরা ক্ষতিপূরণ, সেখানে দ্বিতীয় আসছে নিষেধাজ্ঞা বা ইনজাংশন বলা হয়। এবার কি হয়, যে আদালতে আর্থিক ক্ষতিপূরণ ছাড়াও কখনো কখনো উপযুক্ত প্রতিকার হিসাবে নিষেধাজ্ঞা আদেশ প্রদান করেন। এটা সেই সব ক্ষেত্রে প্রযোজ্য হয় যেখানে আর্থিক ক্ষতিপূরণ যথাযথ প্রতিকার হিসাবে যথেষ্ট নয়, অথবা আর্থিকভাবে পরিমাপযোগ্য নয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র আর্থিক ক্ষতিপূরণ দিয়ে এই প্রতিকার করা যাচ্ছে না, তখন কি হয়, যে নিষেধাজ্ঞা দিতে হয়। আবার নিষেধাজ্ঞা আমরা দেখবো যে দু রকমের হয়, একটা অস্থায়ী নিষেধাজ্ঞা হয়, একটা স্থায়ী নিষেধাজ্ঞা হয়। এবার অস্থায়ী, এবং এখানে ক্ষতিপূরণ দিয়ে এর কোনো প্রতিকার করা যাচ্ছে না, সেই জন্য আমাদেরকে অন্য কোনো উপায়ে এটাকে প্রতিকার করতে হবে। যেমন অনেক সময় থাকে যে মূল মামলা চলাকালীন যদি আশঙ্কা থাকে যে উৎপাত হবে, অনধিকার প্রবেশ হবে বা ক্ষতি ঘটতে পারে, এইসব যদি হয় তখন সেক্ষেত্রে হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশন দেওয়া হয়। আর স্থায়ী নিষেধাজ্ঞা কখন দেওয়া হয়? স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয় যখন বিচার শেষে
স্থায়ীভাবে কার্যকর করা হয়। এখানে যদি ভবিষ্যতে উৎপাত না করে, অনধিকার প্রবেশ না হয়, অনিষ্ট করার সম্ভাবনা রয়েছে, তখন এই জন্য এইসব ক্ষেত্রে হচ্ছে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়। যে এক্ষেত্রে আর অস্থায়ী নয়, স্থায়ী। কারণ এটা পুরো মামলা হয়ে যাওয়ার পর। আর আদেশমূলক নিষেধাজ্ঞা কি ম্যান্ডেটরি ইনজাংশন কি উৎপাত এ ইতিমধ্যেই ঘটেছে বা ঘটছে। এখানে যখন এখানে ম্যান্ডেটরি ইনজাংশন তখনই দেওয়া হয় যখন উৎপাতটা ইতিমধ্যে ঘটছে বা ঘটেছে। এই পরিস্থিতিতে উৎপাত বন্ধ করার জন্য যে নিউসেন্স আবার ট্রেসপাসও হতে পারে, এগুলো সমস্ত যখন বন্ধ করার জন্য যখন আমরা আ উম এই পরিস্থিতিতে উৎপাত বন্ধ করার জন্যে এবং সংগঠিত উৎপাত দূর করার জন্য এই সমস্ত আচ্ছা এটা কিন্তু এই যে দুটোই কিন্তু হতে পারে। এই উম ট্রেসপাসও হতে পারে আবার নিউসেন্সও হতে পারে। এই দুটোর ক্ষেত্রেই। এখানে কি হয় যে কোনো রকম হয়তো নিউসেন্স করছে সেটা আ বন্ধ করার জন্য এগুলো হয়। আদালত বিবাদীর বিরুদ্ধে আদেশমূলক নিষেধাজ্ঞা জারি করে যে তুমি ওখানে যেতে পারবে না। তুমি ওটার ধারে কাছে এখন হবে যেতে পারবে না। আর যদি যাও তাহলে কিন্তু অন্যরকম আমরা কোনো রকম অ্যাকশন নিতে বাধ্য হব। সেই ক্ষেত্রে হচ্ছে এটা আদেশমূলক ইনজাংশন যেটা আমরা বলি ম্যান্ডেটরি ইনজাংশন সেরকম। এবার আরেকটা থাকে যে রিট প্রদান, যে রেমিডিস বাই রিটস। এটা কি হয় যে সাংবিধানিক অধিকার লঙ্ঘন প্রতিকার হিসাবে নিম্নলিখিত রিটগুলো প্রদান করা যায়। তবে একটা কথা মনে রাখতে হবে এই সমস্ত যে রিট প্রদান এটা শুধুমাত্র উচ্চ আদালত মানে হাইকোর্ট আর সুপ্রিম কোর্টেই কিন্তু হয়। এটা কিন্তু নিম্ন আদালতে কিন্তু এগুলো সম্ভব নয়। এর মধ্যে এই যে বিভিন্ন রকমের রিট, হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সার্সিওরারি, কো ওয়ারেন্টো, প্রহিবিশন এই বিভিন্ন রিট এখানে দেওয়া যেতে পারে। এখানে সাংবিধানিক যদি কোনো অধিকার লঙ্ঘন হয় তার প্রতিকার হিসাবে এই রিটগুলো প্রদান করা হয়ে থাকে। এবার আরো আছে কি সম্পত্তির সুনির্দিষ্ট পুনরুদ্ধার। এখানে কি হয় কি স্পেসিফিক রেস্টিটিউশন। স্পেসিফিক রেস্টিটিউশন কি যেসব ক্ষেত্রে ব্যক্তিকে তার দখলচ্যুত স্থাবর এবং অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করতে হয় সেই ক্ষেত্রে এই 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 প্রতিকার কাজে লাগে। যেমন ডেটিনিউ বা কনভার্সন। ডেটিনিউ বা কনভার্সন এখানে যে জিনিস ফেরত চাওয়ার মামলা অথবা ভোগ দখলের অবৈধ পরিবর্তন পরিবর্তন বা অন্যায় দখল এই ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক রেস্টিটিউশন লাগে। যেমন কেউ হয়তো কোনো জিনিস নিয়ে নিয়েছে তারপর সে আর ফেরত দিচ্ছে না। তখন এখানে কি হয় তো তখন বলতে হয় যে তোমাকেও ওই জিনিসটা ফেরত দিতে হয়। যে আমি কাউকে একটা গাড়ি দিলাম ব্যবহারের জন্য কিন্তু সে আর গাড়িটা ফেরত দিচ্ছে না। তখন এখানে কিন্তু এই যে ডেটিনিউ আছে তখন তাকে বলতে হয় যে তুমি ওই গাড়িটা ফেরত দিয়ে দাও। বা এই যে এতদিন ধরে গাড়িটা ব্যবহার করেছে তার জন্য কোনো রকমের একটা হতে পারে ভাড়া দিতে হতে পারে বা অন্য কিছু হতে পারে। তো সেই ক্ষেত্রে এখানে স্পেসিফিক রেস্ট্রিকশন সম্পত্তির সুনির্দিষ্ট পুনরুদ্ধার। আর বিধিবদ্ধ প্রতিকার বা স্ট্যাচুটরি রেমেডিস যেটা বলে বিভিন্ন বিধি এবং আইন জনিত ক্ষতির প্রতিকারে নির্দিষ্ট ব্যবস্থা প্রদান করে থাকে। এটা হচ্ছে দায়বদ্ধতার পরিধি, সময়সীমা, ক্ষতিপূরণের পরিমাণ এইসব আইন দ্বারা নির্ধারিত হয়। আচ্ছা এইগুলো তো আমরা বললাম যে বিচার বিভাগীয় প্রতিকারসমূহ। এরপর বিচার বহির্ভূত প্রতিকারসমূহ কিছু আছে যেটা আমি বলেছিলাম যে আদালতের সাহায্য ছাড়াই কিন্তু ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রতিকার পেতে পারেন। সেগুলো কিছু আলোচনা এখানে আমরা করছি। একটা হচ্ছে আত্মসহায়তা মানে সেলফ হেল্প। আর সেলফ হেল্প টা কি হচ্ছে যে নিজের নিরাপত্তার জন্য আইনসম্মত শক্তি প্রয়োগ করে টর্টের অপরাধ এবং নিজেকে রক্ষা করা যায়। এটা আদালতের হস্তক্ষেপ ছাড়াই। যেমন আমার জিনিস কেউ নিয়ে নিয়েছে, আমি তার সঙ্গে কথা বলে জিনিসটা ফিরিয়ে নিয়ে আসলাম। এটা আমার সেলফ হেল্প হয়ে গেল। বা কেউ হয়তো আমাকে অপমান করেছে, আমি তার সঙ্গে কথা বলে সে আমার কাছে মাফ চেয়ে নিল। আমি ওখানে সমঝোতা তার সঙ্গে করে নিলাম, হয়ে গেল। হ্যাঁ, আমি কিন্তু এটার জন্য আদালত গেলাম না।
ব্যক্তিগত উৎপাত অপসারণ, যে কারো যে গাছের ডালপালা অন্য কিছু বস্তু আঙিনায় প্রবেশ করে উৎপাত সৃষ্টি করে, তখন এগুলো আমি নিজেই সরিয়ে নিলাম আদালতের অনুমতি ছাড়াই। তো আমার ওইখানে উৎপাতটা উৎপাত আর রইল না। আরো কিছু এরকম আছে, যেমন ভূমিতে পুনঃপ্রবেশ। যদি কেউ বেআইনিভাবে কাউকে তার নিজের জমি থেকে উচ্ছেদ করেছে, তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি শান্তিপূর্ণভাবে এবং আদালতের সহায়তা ছাড়াই তার সঙ্গে আমি আ উম আ আ কথা বলে হোক, যেভাবেই হোক, অ্যা এবং ছাড়াই তার জমিতে পুনরায় প্রবেশ করতে পারেন। কিন্তু এটা মনে রাখতে হবে যে এগুলো আমি অ্যা অ্যা এমন কিছু এমন কিছু করব না যেটা কিন্তু বেআইনি হয়। মানে তাকে ভয় দেখিয়ে, আ তাকে মারধর করে, আ তার অন্য কোনো ক্ষতি করে কিন্তু সেইখানে কিন্তু এই যে ভূমিতে পুনঃপ্রবেশ বা রি-এন্ট্রি, সেটা কিন্তু এটা আমার আবার একটা নতুন বিপদের সৃষ্টি হতে পারে। তারপর যেমন আ অস অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। সে অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার মানে, যদি কোনো অন্যায়ভাবে যদি কোনো অস্থাবর সম্পত্তিকে অ্যা আটকে রাখা হয়, তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি যুক্তিযুক্ত শক্তি সরি যুক্তিসঙ্গত শক্তি বা সামাজিক চাপ প্রয়োগ করে অ্যা অ্যা প্রয়োগ করে তা উদ্ধার করতে পারেন। তো এটাও কিন্তু এটা বিচার বহির্ভূত একটি উপায়, সেটা করা যেতে পারে। অনধিকার প্রবেশকারীর বহিষ্কার। তো কোনো ব্যক্তি বেআইনিভাবে কারো জমিতে প্রবেশ করলে জমির মালিক, হ্যাঁ, যুক্তিসঙ্গত, সব জায়গায় কিন্তু এই কথাটা কিন্তু বলা হচ্ছে যুক্তিসঙ্গত শক্তি, হ্যাঁ, বল প্রয়োগ করে আদালতের সাহায্য ছাড়াই তাকে বহিষ্কার আ করতে পারেন। তো এগুলো কিছু আমি এখানে বললাম, যেগুলো কিনা বিচার বহির্ভূত প্রতিকারসমূহ, মানে আদালতে না গিয়ে নিজের চেষ্টায় কিন্তু বাদী এগুলো করে থাকতে পারে। ঠিক আছে? আমি মনে হয় এখানে আমাদের এই ইউনিটটা শেষ হলো। আশা করি এটা তোমাদের পক্ষে উপযোগী হবে। ধন্যবাদ। Hi, my name is Gillette Sam, and I teach sociology at IIT Kanpur. Today, I want to tell you a little bit about what sociology is. In order to go ahead and study sociology, one of the things you need to develop is a sociological way of thinking. Now, this capacity to think in a sociological manner was termed as the sociological imagination by an American sociologist called C. Wright Mills in 1959. He argued that in order to think in a sociological manner, you should be able to have two different skill sets. The first skill set would require you to have the capacity to think beyond the problems that individuals face. So, if you encounter a problem that some one individual is facing, you should be able to connect it to a broader public problem. Mills gave the example of people in his neighborhood. He says if there is one person who is unemployed in the neighborhood, that seems to be an individual problem. But as a sociologist, you're expected to dig around a little. So you come across a couple of other people in your neighborhood who are also unemployed. That indicates to you that rather than being a specific problem, there is a larger public issue at hand. So, as a sociologist, you're supposed to look at individual problems and see how they are connected to broader public issues. The second capacity that you're expected to develop as a sociologist is the capacity to link an individual's biography with history. Historical thought may not come to you as the first thing that's connected to sociology, but it plays a pretty important role in the field. So Mills argues that rather than looking at a problem in the here and now, it's important to trace that
long historical trajectory that may be connected to this individual problem. Let me give you an example from India, right? Let's say you look at the women in your family. Let's see at what age do they get married. So you may see that your sibling is getting married at the age of 25. Go back one generation. At what age did your mother get married? You may find that she got married a little younger, let's say 21. Go back another generation. At what age did your grandmother get married? You may find that she got married even younger, 18 or possibly even younger than that. So this capacity to see how the history of a family then influences the age at which your sibling got married, that is the capacity to bridge the biography of a person, or rather by a biography we can also think of the biography of a particular problem with history. What has happened in the past? How is that connected to this individual or this problem in the present? Thank you.